প্রিয় চিংড়ি মাছ। বৌমা, হাত চালিয়ে চিংড়ি মাছগুলো বেছে ফ্রিজে রেখে দাও তো। তোমার মিতু আপু খুব পছন্দ করে এই চিংড়ি মাছ। মিতু আপু হলো আমার বড় ননদ। মিতু আসলে ভালো করে রান্না করে সেগুলো মেয়েটাকে দিব। চিংড়ি মাছের কথা শুনলে বেশ খুশি হবে। 10 রমজান পার হয়ে বাড়িতে আসবে মিতু। আজ কেবল 5টা রোজা গেল। মাছ বাছতে বাছতে শাশুড়ি মায়ের কথা শুনছিলাম। হঠাৎ মায়ের কথা ভীষণভাবে মনে পড়ল। আমি চিংড়ি মাছ বলতে অজ্ঞান। এত পছন্দ করি। মা ছোট মাছের মধ্যে একটা চিংড়ি মাছ পেলেও আমার জন্য আলাদাভাবে রেখে দিত। রোজা রেখে আজ খুব এই মাছ দিয়ে আমার ভাত খেতে ইচ্ছে করছে। কিন্তু এখন আমি শ্বশুর বাড়িতে থাকি। নিজের ইচ্ছে আশাগুলো অপ্রকাশিতই রয়ে যায়। মুখ ফুটে শাশুড়ি মাকে বলতে পারলাম না যে একটু মাছ রান্না করি মা। আমারও খেতে ইচ্ছে করছে। আচ্ছা, আমি একটু খেতে চাইলে কি উনি মুখের উপর না করে দিবে? এমন একটা ভাবনা থেকে কথাটা আর বলা হলো না। সবগুলো চিংড়ি মাছ প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিলাম। শ্বশুরবাড়িতে এই রমজান প্রথম আমার। মায়ের একমাত্র মেয়ে হিসেবে বেশ সাহায্য সহযোগিতা করতাম মাকে সকল কাজে। কিন্তু এখানে দায়িত্বটা অনেক বেশি জন্য সামলিয়ে উঠতে হিমশিম খেতে হচ্ছে আমায়। 5 মাস হলো বিয়ে হওয়ায় শাশুড়ি মায়ের সাথে থেকে এ বাড়ির এসব নিয়ম কানুনও রান্না শিখে ফেলেছি। জোহরের নামাজ আদায় করে একটু কোরআন শরীফ পড়ে রোজকার নিয়মের মতো আজও রান্নাঘরে ঢুকেছি রান্না করার জন্য। প্রচণ্ড গরম। আজ গলা শুকিয়ে যাচ্ছে বারবার আমার। শাশুড়ি মা তরকারি কাটছেন এসে দেখি। উনি প্রতিদিনই করেন। তিনি তরকারি কাটা, ইফতার রেডি করা এবং সকলকে খেতে দেন তিনি। কি কি রান্না হবে তিনি বলে দেন। রমজান মাস, মায়ের বাবা মা এ বাড়িতেই থাকেন। বয়স্ক মানুষ, তাদের খাবারের তালিকাও ভিন্ন। তবে দুধ কলা পেলে তাদের আর কিছু লাগে না। বড় মাছ ভেজে তারপরে ভুনা করব। সেই সাথে সাজিনা ডাঁটার তরকারি ও চাল কুমড়ার ভাজি। একটা তরকারিও পছন্দ করি না আমি। ছোটবেলা থেকে এই এক মহা সমস্যা আমার। সব রকম খাদ্য গ্রহণ করতে পারি না। মা বলতো, তুই যা পছন্দ করিস আমি তোর জন্য তাই করে দিই। শ্বশুরবাড়িতে গেলে কিন্তু এমনটা পাবি না মারে। আবারও মন খারাপ হয়ে গেল আমার। কিছুক্ষণ থেকে আমার ছোট ননদের 6 মাস বয়সের বাচ্চাটা কেঁদেই যাচ্ছে। রান্না করা বন্ধ রেখে তাদের ঘরে চলে গেলাম। কোনো কারণ ছাড়াই কাঁদছে বাচ্চাটা। ওর মা এটা সেটা দেখানোর পরও চুপ করাতে পারছে না। আমি বাচ্চাটাকে কোলে নিয়ে একটু বাহিরে বের হলাম। যদিও অনেক রোদ বাহিরে, কিন্তু বাহিরে বের হওয়ার সাথে সাথে বাচ্চাটা চুপ হয়ে গেল। শ্বশুরবাড়িতে ঝামেলা হবে বলে ছোট ননদ বাচ্চাটাকে নিয়ে বাবার বাড়িতে এসেছে। সঙ্গে ছোট্ট একটা মেয়েকেও শাহিদা এসেছে তার সাহায্যের জন্য। সেখানে কিছুক্ষণ থেকে রান্নাঘরে আসলাম। কাজের খুব চাপ হয়ে যায় আমার, কিন্তু মুখে বলতে পারি না। দুটো চুলা জ্বালিয়ে রান্না শেষ করতে করতে অনেক সময় লাগে। শাহিদা প্রায় টুকটাক সাহায্য করে আমায়। মা রান্না ছাড়া বাইরের কাজগুলো বেশি দেখে। ছোলা, বুট, পেঁয়াজি, ডিমের চপ, বেগুনি ও মিষ্টি পায়েস কিংবা সেমাই রোজ তৈরি করতে হয়। ইফতারি তৈরি হয়ে গেলে রাতের খাবারের জন্য রান্না শুরু করি। ভাত ছাড়া সব রান্না শেষ করে ইফতারির আগে আগে রান্নাঘর থেকে চলে আসি। ইফতার করার পর সমস্ত বাসন পরিষ্কার করে চাল ধুয়ে পাতিলে দিই ভাতের জন্য। প্রথম প্রথম ভাতের মাড় ফেলতে ভীষণ কষ্ট হতো আমার। হাতের মধ্যে খুব গরম লাগতো। এখনও লাগে, তবে আস্তে আস্তে পাতিল ঘুরিয়ে মাড় ফেললে গরম ভাবটা কম লাগে। রাতে সকলে একসাথে খেতে বসেছি। 10 জন মানুষ একসঙ্গে। টেবিলে সকলে আমার রান্না করা খাবার খাচ্ছে ও প্রশংসা করছে। দিন দিন আমার হাতের রান্না করা খাবারের স্বাদ বেড়েই যাচ্ছে এই বলে। কিন্তু আমি এইসব খাবার ঠিকমতো খেতে পারি না বলে খুব সামান্য একটু ভাত খেয়ে উঠলাম। আমি না খেলেও কেউ দেখার নেই। যে মানুষটা রোজা রেখে সারাদিন এই রোদ ও গরমে সকলের জন্য রান্না করে, সে কি খাচ্ছে সেদিকে কারো নজর নেই। ভীষণ কষ্ট হতে লাগলো নিজের ভেতরে। আবারও বাসন পরিষ্কার করে ঘরে এসে শুয়ে পড়লাম। আজ বেশ ক্লান্ত লাগছে শরীরটা। সে, আমার স্বামী, ঘরে ঢুকলো। হাতে এক বাটি ফল ধুয়ে কেটে নিয়ে এসেছে আমার জন্য। আমি কিছু খেতে পারছি না কয়েকদিন থেকেই, তাই সবগুলো ফল খাওয়াই দিল আমায়। স্বামীর এমন ভালোবাসায় ধন্য আমি।
ভাবতে লাগলাম শ্বশুরবাড়িতে আর কেউ আমায় না বুঝলেও এই মানুষটা ঠিকই বোঝে, কিন্তু বেশি কিছু বলতে পারে না। কেউ যদি বউয়ের শিষ্য বলে কটু কথা শোনায়, হয়তো তাই। বিয়ের আগে ঘুম থেকে উঠে মা বাবা আমাকে ডাকতো, এখন আমাকে সকলের আগে উঠে সব কিছু রেডি করে সবাইকে ডাকতে হয়। এটাই নিয়ম মেয়েদের। আজ কিছু খেতে ইচ্ছা করছে না, তাছাড়া ঘুম থেকে উঠে আমি খেতে পারি না। সামান্য একটু ভাত খেয়ে ছোটবেলা থেকেই রোজা করেছি। সবাই খেতে বসেছে, আমি বসতে যাব এমন সময় শাশুড়ি বললেন, বৌমা একটু রান্নাঘরে যাও, সেখানে খাবারের আলমারিতে তরকারির একটা বাটি ঢাকা আছে, নিয়ে আসো সেটা। রান্নাঘরে যাওয়ার সময় একটু রাগ হলো আমার। তরকারির বাটিটা আগে আনতে পারে নাই, সেই আমাকেই যেতে হচ্ছে। বাটি এনে টেবিলে রেখে খেতে বসলাম। শুধু ভাত নিয়েছি, তখন ওই শাশুড়ি মা অনেকগুলো চিংড়ি মাছ আমার প্লেটে তুলে দিলেন। আমি অবাক হয়ে মাকে জিজ্ঞেস করলাম, চিংড়ি মাছ কখন রান্না হলো মা? আমি তো এই মাছ রান্না করি নাই। বৌমা তুমি ভাত খাওয়া শুরু করো, আমি বলছি। আমি অযথা রাগের জন্য মনে মনে ক্ষমা চেয়ে নিয়ে খেতে শুরু করলাম। দারুণ হয়েছে তরকারিটা মা। এ কথা শুনে মা মুচকি হাসছেন। আমি একটু লজ্জা পেলাম। সকলের সামনে কেমন ছোট মানুষের মতো মজা করে চিংড়ি মাছ দিয়ে ভাত খাচ্ছিলাম আমি। রাতে ঘুমানোর আগে তোমার মায়ের সাথে কথা হলো। কথায় কথায় জানতে পারি চিংড়ি মাছ তোমার কত পছন্দ। আজ চিংড়ি মাছ আনা হয়েছে বাড়িতে, সে কথা তুমি তোমার মাকে কথা বলার সময় বলো নাই। পরে যদি জিজ্ঞেস করে চিংড়ি মাছ দিয়ে কেমন ভাত খাইলি, হয়তো সেজন্য। মিতুর মতো তুমিও তো আমার মেয়ে, রোজা রেখে এতগুলো মাছ পরিষ্কার করলে, তাই না আমি না ঘুমিয়ে উঠে একটু মাছ ভুনা করলাম তোমার জন্য। আর তুমি অনেক কিছু খেতে পারো না জানি, আজ থেকে তোমার যা মন চায় নিজে তৈরি করে খাবে। আমাকে জিজ্ঞেস করার অপেক্ষা করবে না। এ বাড়িটা কিন্তু তোমারও বৌমা। একদিন আমিও বউ ছিলাম, আজ শাশুড়ি হয়েছি। শাশুড়ি মায়ের কথাগুলো শুনে নিজে আরও ভালো হওয়ার প্রতিজ্ঞা করলাম। মনে মনে খুশিতে কান্না আসছিল আমার, কিন্তু সকলের সামনে নিজেকে সামলে নিলাম। খাওয়া শেষে বাসন পরিষ্কার করতে গেলে শাশুড়ি মা বললেন, বৌমা তোমায় আজ থেকে বাসন পরিষ্কার করতে হবে না। বাসন পরিষ্কার, ঘর পরিষ্কার ও ঘর মোছার জন্য কাল থেকে একজন মহিলা আসবেন। আমাদেরই তো বুঝতে ভুল হয়েছিল বৌমা। তুমি এত পরিশ্রম করো সেটা আমরা ঠিকভাবে বুঝতে চেষ্টা করি নাই। তুমি আমার মেয়ে নও, পুত্রবধূ। তাই বলে কি আমি তোমার ভালো মন্দ বুঝবো না? সব কিছু দূরে থাক, আমরা মানুষ। তাই সকল মানুষের উচিত নিজের মতো করে অন্যদের কষ্ট ও দায়িত্ব অনুভব করা। ইচ্ছা করছিল শাশুড়ি মায়ের কপালে একটা চুমু দিতে, কিন্তু তা পারলাম না। তবে এমন মায়ের মতো শাশুড়ির কপালে কোনো না কোনো দিন ঠিক ভালোবাসার চিহ্ন এঁকে দেব আমি। সমাপ্ত।